তাহলে আমরা দেখতে পাচ্ছি যে SGLT2 ইনহিবিটর শুধুমাত্র ডায়াবেটিস নয়, আগে থেকে আমরা জানতাম যে এটি হার্ট ফেলিওরে উপকারী, কিডনি ডিজিজ যেমন অ্যাকিউট কিডনি ডিজিজ বা ক্রনিক কিডনি ডিজিজ উপকারী। সেই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি রিউম্যাটিক ডিজিজ বা অটোইমিউন রিউম্যাটিক ডিজিজের রিস্কও কমাচ্ছে। ক্লিনিশিয়ানস ব্রিফে স্বাগতম। সুপ্রিয় চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার 2 ইনহিবিটর যেমন ড্যাপাগ্লিফোজিন, এমপাগ্লিফোজিন, কানাগ্লিফোজিন, এই সমস্ত ওষুধগুলো হচ্ছে ডায়াবেটিসের একটি কার্যকর ওষুধ। মূলত ডায়াবেটিসে ব্যবহৃত হলেও পরবর্তী অনেক গবেষণায় আরও অনেক রোগের ক্ষেত্রেই এই ওষুধটির কার্যকারিতা প্রমাণিত হয়েছে। যেমন হার্ট ফেলিওরে যে সমস্ত পেশেন্টের ইজেকশন ফ্র্যাকশন কম তাদের ক্ষেত্রে, অথবা যাদের ইজেকশন ফ্র্যাকশন নর্মাল রয়েছে তাদের ক্ষেত্রেও এই ওষুধটি কার্যকর। এছাড়াও কিডনির রোগ যেমন অ্যাকিউট এবং ক্রনিক রেনাল ফেলিওরে এই ওষুধটি উপকারিতা প্রমাণিত হয়েছে বিভিন্ন গবেষণার ক্ষেত্রে। সম্প্রতি একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে যেটিতে একটি চমকপ্রদ তথ্য পাওয়া গেছে। সেটি হচ্ছে যে SGLT2 ইনহিবিটর যাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল, যে সমস্ত ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে, তাদের মধ্যে দেখা গেছে যে অটো ইমিউন রিউম্যাটিক ডিজিজ বা সাধারণভাবে বাত রোগ অনেক কম হয়েছে এবং তাদের ক্ষেত্রে বাত রোগ হওয়ার বা রিউম্যাটিক ডিজিজ হওয়ার রিস্ক অনেক কম পাওয়া গেছে। তো আজকের আলোচনা করব এই নিবন্ধটিকে নিয়ে। সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার 2 বা SGLT2 ইনহিবিটর নিয়ে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ব্রিটিশ মেডিকেল জার্নালে। এটি প্রকাশিত হয় 15 অক্টোবর 2025-এ। এই গবেষণাপত্রটির টাইটেল ছিল সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার 2 ইনহিবিটরস অ্যান্ড দ্য রিস্ক অফ অটোইমিউন রিউম্যাটিক ডিজিজ, এ পপুলেশন বেসড কোহর্ট স্টাডি। এই গবেষণার অবজেক্টিভ ছিল যে প্রাপ্তবয়স্ক রোগীদের মধ্যে যাদের ডায়াবেটিস আছে তাদেরকে যদি আমরা SGLT2 ইনহিবিটর দিই তাহলে তাদের অটোইমিউন রিউম্যাটিক ডিজিজ হওয়ার রিস্ক কি হয়, রিস্ক কি বাড়ে না রিস্ক একই থাকে না কমে, নাকি এই অটোইমিউন রিউম্যাটিক ডিজিজ হওয়ার রিস্কের উপরে SGLT2 এর কোনো প্রভাব নেই অথবা আছে, কোনটি, এটিকে দেখাইছিল এই গবেষণাটির অবজেক্টিভ। মেথোডোলজিতে আসি। এটি একটি রেট্রোস্পেক্টিভ অ্যাক্টিভ কম্পারেটর নিউ ইউজার কোহর্ট স্টাডি। তার মানে হচ্ছে এখানে মূলত একটি রেট্রোস্পেক্টিভ কোহর্ট স্টাডি। এখানে অ্যাক্টিভ কম্পারেটর ইউজ করা হয়েছে, যেমন SGLT2 ইনহিবিটরের সাথে কম্পেয়ার করা হয়েছে অন্য ডায়াবেটিসের ঔষধ যেমন সালফোনাইল ইউরিয়া, GLP-1 অ্যাগনিস্ট বা DPP-4 ইনহিবিটরের সাথে। এবং যে সমস্ত পেশেন্ট নতুন করে যারা এই ওষুধগুলো শুরু করেছেন তাদেরকেই ফলো আপ করা হয়েছে, এই জন্য বলা হয়েছে যে নিউ ইউজার স্টাডি। এই গবেষণার জন্য সাউথ কোরিয়া থেকে ডাটা সংগ্রহ করা হয়েছে এবং ডাটা সংগ্রহের জন্য সাউথ কোরিয়ার ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স সার্ভিস এর ডাটাবেসকে ব্যবহার করা হয়েছে। 2012 সাল থেকে 2022 সাল পর্যন্ত যে সমস্ত পেশেন্ট এখান থেকে সার্ভিস গ্রহণ করেছেন তাদের যে ডাটা সংরক্ষণ করা আছে সেই ডাটাবেস থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। এই গবেষণায় পপুলেশন কারা ছিলেন? প্রাপ্তবয়স্ক বা 18 বছরের থেকে বেশি বয়স্ক যে সমস্ত ডায়াবেটিক পেশেন্ট যাদের তথ্য ডাটাবেজে সংরক্ষণ করা ছিল তাদেরকে এখানে পার্টিসিপেন্ট হিসেবে নেওয়া হয় এবং পার্টিসিপেন্টের সংখ্যা যাদের ডায়াবেটিস ছিল এই সংখ্যাটা হচ্ছে 20,32,157 জন। এই পেশেন্টদেরকে দুটা ভাগে ভাগ করা হয়। যে সমস্ত পেশেন্ট SGLT2 ইনহিবিটর শুরু করেছিলেন ডায়াবেটিসের চিকিৎসা হিসাবে তাদের সংখ্যা হচ্ছে 5,52,065 জন এবং যারা সালফোনাইল ইউরিয়া শুরু করেছেন তাদের সংখ্যাটা হচ্ছে 14,80,092 জন। এই সমস্ত পেশেন্টকে দুটি ভাগে ভাগ করা হয়, যারা পাচ্ছিলেন SGLT2 ইনহিবিটর একটা গ্রুপ, আর একটা গ্রুপ হচ্ছে সালফোনাইল ইউরিয়া, সাথে অন্য কোনো ডায়াবেটিসের অন্য কোনো ওষুধ পেয়ে থাকতে পারে। এখন আমরা যদি একটু প্যাথোফিজিওলজির দিকে চিন্তা করি যে SGLT2 ইনহিবিটর কিভাবে অটোইমিউন ডিজিজের রিস্ক কমাবে, মেকানিজম অফ অ্যাকশনটা আসলে কি হতে পারে। তো আমরা জানি SGLT2 ইনহিবিটর এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট রয়েছে, যেমন এই সমস্ত ঔষধ ব্যবহারের ফলে বডিতে যে ইনফ্ল্যামেটরি মার্কারগুলো আছে, ইন্টারলিউকিন 6, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ইন্টারলিউকিন 1, এ ধরনের যে ইনফ্ল্যামেটরি মার্কার এগুলোকে কমায়। আর আমরা জানি যে অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে এই ইনফ্ল্যামেটরি মার্কারগুলো বেশি থাকে। তো এই ইনফ্ল্যামেটরি মার্কারগুলোকে যে ওষুধ কমাতে পারবে
তাদের ক্ষেত্রে হয়তো বা অটোইমিউন ডিজিজের রিস্ক কমতে পারে। এই মেকানিজম অফ অ্যাকশন থেকেই এই ধারণা থেকেই গবেষণাটি শুরু করা হয়। আমরা যদি প্রমাণ করতে চাই যে SGLT2 ইনহিবিটর অটোইমিউন ডিজিজের রিস্ক কমায়, তাহলে এখানে কনফাউন্ডিং ফ্যাক্টর হিসাবে যে ভ্যারিয়েবলগুলো আসতে পারে, যেমন অন্য কোনো ওষুধ ইউজ করছে কিনা, যেমন এসি ইনহিবিটর, তারপর হচ্ছে লিপিড লোয়ারিং এজেন্ট যাদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট থাকতে পারে, এরকম আরও ওষুধ যেমন এনএসএইডস, এই সমস্ত ওষুধ যদি ইউজ করে থাকে তাহলে কি হবে, আমরা বুঝতে পারবো না যে আসলে কার জন্য এই রিস্কটা, যেমন অটোইমিউন ডিজিজের হওয়ার রিস্কটা কমলো। তাই এক্ষেত্রে কি করতে হবে, এই ফ্যাক্টরগুলোকে নিষ্ক্রিয় করতে হবে। তো দুটো গ্রুপকে সালফোনাইল ইউরিয়া যারা পাচ্ছে এবং যে সমস্ত পেশেন্ট SGLT2 ইনহিবিটর পাচ্ছে, তাদের গ্রুপকে পর্যালোচনা করে দেখা গেছে যে এসসি ইনহিবিটর, তারপর হচ্ছে লিপিড লোয়ারিং এজেন্ট, এরকম কিছু ক্ষেত্রে দুটো গ্রুপের মধ্যে ডিফারেন্স রয়েছে। যদিও ডায়াবেটিসের কোমরবিডিটি, তারপর হচ্ছে অন্যান্য কমপ্লিকেশন এবং হেলথ কেয়ার ইউটিলাইজেশন, এ সমস্ত ক্ষেত্রে দুটো গ্রুপ আসলে কম্পারেবল। কিন্তু যেহেতু অনেকগুলো ওষুধই পাচ্ছে যেগুলো কনফাউন্ডিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে, দুটো গ্রুপে আছে, তাই প্রথমে এখানে আমাদেরকে এমন একটি স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ করতে হবে যাতে আমরা এই কনফাউন্ডিং ফ্যাক্টরগুলোর যে ইফেক্ট সেটাকে নিউট্রালাইজ করতে পারি। তো এখানে একটি স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ করা হয়, এটি হচ্ছে প্রপেনসিটি স্কোর ওয়েটিং। এই প্রপেনসিটি স্কোর ওয়েটিং এর মাধ্যমে কনফাউন্ডিং বায়াসকে নিষ্ক্রিয় করা হয়। ফলে আমরা দেখতে পাই যে এখানে প্রপেনসিটি স্কোর ওয়েটিং এর পরে যে ইনিশিয়েটর এর সংখ্যাটা কিছুটা পরিবর্তন হয়। আমরা যদি রেজাল্ট সেকশনে আসি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে প্রপেনসিটি স্কোর ওয়েটিং এর পরে দেখা গেছে যে SGLT2 ইনহিবিটর ইউজারের সংখ্যা হচ্ছে 10,30,88 জন এবং সালফোনাইল ইউরিয়া ইনিশিয়েটরের যে সংখ্যা সেটা হচ্ছে 10,02,069 জন এবং এদের কারোরই শুরুতেই অটোইমিউন কোনো ডিজিজ ছিল না। ডায়াবেটিসের ট্রিটমেন্ট তাদের ক্ষেত্রে SGLT2 ইনহিবিটর বা সালফোনাইল ইউরিয়া এবং অন্যান্য ঔষধ চালু করা হয় এবং তাদেরকে ডাটাবেজে তাদের তথ্য সংরক্ষণ করা হয়। তথ্যগত বিশ্লেষণ করে দেখা যায় যে পার্টিসিপেন্টদের গড় বয়স হচ্ছে 58.5 ইয়ার্স এবং 60% হচ্ছে মেল। এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে SGLT2 ইনহিবিটর কোনগুলো ইউজ করা হয়েছে সেটা তথ্য বিশ্লেষণ করে দেখা যায় যে ড্যাপাগ্লিফোজিন পেয়েছেন 61.8%, এম্পাগ্লিফোজিন পেয়েছেন 31.9% এবং এই সমস্ত পেশেন্টের মিডিয়ান ফলো আপ ছিল 9.1 মান্থ ফর SGLT2 ইনহিবিটর এবং 7.8 মান্থ ফর সালফোনাইল ইউরিয়া। তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে যে অ্যাবসলিউট ইনসিডেন্স সালফোনাইল ইউরিয়া এবং SGLT2 ইনহিবিটর দুই গ্রুপেই অটোইমিউন ডিজিজের অ্যাবসলিউট ইনসিডেন্স কম ছিল। সালফোনাইল ইউরিয়া গ্রুপে এটা ছিল 840 জন এবং SGLT2 ইনহিবিটর গ্রুপে ছিল 790 জন। আমরা যদি এখন বের করি যে প্রতি 1 লক্ষ বা 100,000 পার্টিসিপেন্টের মধ্যে কত ছিল, সালফোনাইল ইউরিয়া গ্রুপে এটা ছিল 58.41 এবং SGLT2 ইনহিবিটরে 51.90। এই দুটোর ডিফারেন্স যদি আমরা বের করি তাহলে দেখতে পাবো যে প্রতি 1 লাখে SGLT2 ইনহিবিটরে 6.5 জন কম অটোইমিউন ডিজিজে আক্রান্ত হয়েছে। এটা এবং এটার হ্যাজার্ড রেশিও যদি আমরা বের করি তাহলে আমরা দেখবো যে এটা হ্যাজার্ড রেশিও হচ্ছে 0.89। 95% কনফিডেন্স ইন্টারভেল 0.81 থেকে 0.98। তার মানে হচ্ছে এটি আসলে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। এই পরিসংখ্যানটি হচ্ছে যে যেখানে সকল অটোইমিউন ডিজিজকে ইনক্লুড করা হয়েছে, কানেকটিভ টিস্যু ডিজিজ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সবকিছুকে। এরপরে যখন অ্যানালাইসিস করা হয়েছে ইন্ডিভিজুয়ালি, দেখা গেছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস এটিও SGLT2 ইনহিবিটর যারা ইউজ করেছেন তাদের মধ্যে কম হয়েছে। এক্ষেত্রে হ্যাজার্ড রেশিও ছিল 0.89, কনফিডেন্স 95% কনফিডেন্স ইন্টারভেল 0.77 থেকে 0.97। এটিও স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। অন্যান্য সকল কানেকটিভ টিস্যু ডিজিজের ক্ষেত্রেও হ্যাজার্ড রেশিও বের করা হয়েছে, এটি হচ্ছে 0.95, কনফিডেন্স ইন্টারভেল 0.79 থেকে 1.14। এক্ষেত্রে দেখা গেছে যে এটি আসলে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট না। তাহলে আমরা দেখলাম যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে এটি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্টলি
রিস্ক রিডাকশন করতে পেরেছে, কিন্তু অন্যান্য কানেক্টিভ টিস্যু ডিজিজের ক্ষেত্রে এটির রিস্ক রিডাকশনটি সিগনিফিকেন্ট না। যদিও সম্মিলিতভাবে যখন আমরা দুটোকে রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং কানেক্টিভ টিস্যু ডিজিজ দুটোকে একসাথে নিয়ে আমরা অ্যানালাইসিস করেছি, তখন দেখেছি যে এটি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। সাবগ্রুপ অ্যানালাইসিস যখন করা হয়, যেমন এইজ সাবগ্রুপ, তারপর হচ্ছে জেন্ডার সাবগ্রুপ, কার্ডিওভাস্কুলার ডিজিজ ছিল কি ছিল না, পেশেন্টের বিএমআই কত ছিল, এরকম সাবগ্রুপ করে যখন অ্যানালাইসিস করা হয়, তখনও দেখা গেছে যে ফাইন্ডিংসটি পাওয়া গেছিল যে এটি সিগনিফিকেন্টলি অটোইমিউন ডিজিজকে কমায় বা রিডাকশন করে, এই ফাইন্ডিংসটি কনসিস্টেন্ট ছিল সকল সাবগ্রুপের মধ্যে। বয়স, তারপর হচ্ছে জেন্ডার নির্বিশেষে সকল সাবগ্রুপেই একই রকমের রেজাল্ট পাওয়া গেছে। এক্সপ্লোরেটরি অ্যানালাইসিস করা হয়েছে, যেমন একটি অ্যানালাইসিস করা হয়েছে যে SGLT2 ইনহিবিটরের সাথে DPP4 ইনহিবিটর যারা পাচ্ছেন সেই সমস্ত পেশেন্টের রিস্ক রিডাকশন কেমন হয়েছে। দেখা গেছে যে DPP4 ইনহিবিটর বা লিনাগ্লিপটিন যারা পাচ্ছেন তাদের থেকে SGLT2 ইনহিবিটর যারা পাচ্ছিলেন তাদের মধ্যে রিস্ক 21% কম, অটোইমিউন ডিজিজ হওয়ার রিস্ক 21% কমেছে। কিন্তু অন্য দুটো অ্যান্টি ডায়াবেটিক মেডিসিন যেমন GLP-1 অ্যাগনিস্ট এবং থায়াজোলিডাইনিডিমাস, এই সমস্ত ওষুধের ক্ষেত্রে দেখা গেছে যে সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স নাই। স্টাডির স্ট্রেংথ কি ছিল? এখানে গবেষকগণ বলেছেন যে স্টাডির স্ট্রেংথ ছিল যে লার্জ পপুলেশন সাইজ এবং এটা একটা ন্যাশন ওয়াইড স্টাডি ছিল, যে ছিল একটা স্ট্রেংথ। এছাড়াও এখানে রাইগোরাস মেথডোলজি অ্যাপ্লাই করা হয়েছে, যেমন এখানে দুটো গ্রুপকে কম্পেয়ার করার জন্য যে প্রপেনসিটি স্কোর ওয়েটিং অ্যাপ্লাই করা হয়েছে স্ট্যাটিস্টিক্যাল মেথডটি। ফলে দেখা গেছে যে এই দুটো গ্রুপের মধ্যে বায়াস অনেক কমে গেছে এবং এক একটা গ্রুপ আসলে অনেকটা সিউডো র্যান্ডোমাইজেশন হয়ে গেছে, মানে এক একটা গ্রুপ, এক একটা কোহর্ট, এক একটা র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়ালে যেরকম গ্রুপগুলো থাকে, দুটো কম্পারেটর গ্রুপ খুবই সমান, তাদের মধ্যে স্ট্যাটিস্টিক্যাল কোনো ডিফারেন্স থাকে না ইনিশিয়ালি, সেরকম এখানে করা হয়েছে। স্টাডির কিছু লিমিটেশন ছিল, যেমন এটা অবজারভেশনাল স্টাডি, তাই এখানে অনেক আনম্যাচড আনআইডেন্টিফাইড কনফাউন্ডিং ফ্যাক্টর থাকতে পারে, যেগুলো আসলে বায়াস ক্রিয়েট করতে পারে। এটাকে আসলে রোল আউট করা যাচ্ছে না, কাজে এটা একটা লিমিটেশন। আরেকটি লিমিটেশন হতে পারে যে এখানে স্টাডি ফলো আপ ডিউরেশনটা আসলে কম ছিল। অ্যানালাইসিস করে দেখা গেছে যে ফলো আপ ডিউরেশন কম হওয়ার একটা কারণ হচ্ছে যে অনেক পেশেন্ট ডিসকন্টিনিউশন করেছে, ওষুধ খায়নি, ওষুধ ডিসকন্টিনিউশন করেছে। তো এটা একটা লিমিটিং ফ্যাক্টর হিসেবে এই স্টাডিতে কাজ করেছে। এই গবেষণায় গবেষকগণ কনক্লুশনে বলেছেন যে SGLT2 যারা ব্যবহার করেছেন, যে সমস্ত ডায়াবেটিসের পেশেন্ট, তাদের অটোইমিউন রিউম্যাটিক ডিজিজ হওয়ার রিস্ক 11% কম ছিল সালফোনাইল ইউরিয়া যে সমস্ত পেশেন্ট ব্যবহার করেছেন তাদের থেকে। কত পার্সেন্ট কম ছিল? 11% কম ছিল। গবেষকগণ এই ফলাফলকে জেনারেলাইজেশন করেছেন এভাবে যে সমস্ত পেশেন্ট SGLT2 ইনহিবিটর ব্যবহার করছে তারা অটোইমিউন ডিজিজের রিস্ক রিডাকশনে থাকতে পারে। তবে গবেষকগণ SGLT2 ইনহিবিটরের এই বেনিফিশিয়াল ইফেক্টটি পাওয়ার জন্য যখন আমরা এটি ব্যবহার করব, সেই সাথে SGLT2 ইনহিবিটরের অ্যাডভার্স ইফেক্ট এবং এর টলারেবিলিটি, পেশেন্টদের মধ্যে কেমন টলারেবিলিটি আছে সেইটিকে একই সাথে মূল্যায়ন করতে বলেছেন, তারপর এটি ব্যবহার করতে বলেছেন। গবেষকগণ এই গবেষণার ফলাফলটিকে মূল্যায়ন করার জন্য চূড়ান্তভাবে গ্রহণ করার আগে অন্যান্য সেটিংয়ে, অন্যান্য পপুলেশন গ্রুপে, আদার্স অন্য কান্ট্রিতে এবং সেই সাথে যে সমস্ত পেশেন্টের অলরেডি অটোইমিউন কোনো রিউম্যাটিক ডিজিজ আছে তাদের মধ্যে ব্যবহার করে সেই গবেষণার প্রাপ্ত ফলাফল এবং এই গবেষণার প্রাপ্ত ফলাফল মূল্যায়ন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বলেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে SGLT2 ইনহিবিটর শুধুমাত্র ডায়াবেটিস নয়, আগে থেকে আমরা জানতাম যে এটি হার্ট ফেলিওরে উপকারী, কিডনি ডিজিজ যেমন অ্যাকিউট কিডনি ডিজিজ বা ক্রনিক কিডনি ডিজিজ উপকারী। সেই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি রিউম্যাটিক ডিজিজ বা অটোইমিউন রিউম্যাটিক ডিজিজের রিস্কও কমাচ্ছে। আমরা আরও অপেক্ষায় থাকবো যে SGLT2 ইনহিবিটর আর কি উপকার করতে পারে সেটি দেখার জন্য ভবিষ্যতে আরও অন্যান্য গবেষণায় সেটি হয়তো বের হয়ে আসবে, সেটির জন্য আমরা অপেক্ষায় থাকবো। আজকের ক্লিনিশিয়ানস ব্রিফের আলোচনা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।